এই ৮ ভলিউম বাঙালির অর্থনৈতিক চিন্তার একটা গতিপথ নির্দেশ করবে। নতুন নতুন প্রযুক্তি কীভাবে অর্থনৈতিক ভাবনাকে প্রভাবিত করেছে, সমৃদ্ধ করেছে, সেটাও আমরা তুলে ধরেছি। যে অর্থনীতি বিষয়টাই হচ্ছে এটি একটি ডাইনামিক সাবজেক্ট। সময়ের পরিবর্তনের সাথে সাথে চিন্তার পরিবর্তন হচ্ছে। ১৬টি বিষয়ের একটি বাঙালির অর্থনীতি চিন্তা। আমাদের সাথে আছেন অধ্যাপক হারাধন গাঙ্গুলী। তিনি এই বিষয়টি সম্পাদনা করেছেন। আজকে আমরা তার কাছ থেকে শুনব তার অনুভূতি এবং এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেটা জানার আগ্রহ যে আসলে এত বৃহৎ একটি কর্মযজ্ঞ, এখানে নিশ্চয়ই বাছাই করার প্রক্রিয়াটার মধ্যে একটা কিছু দিক আপনারা বিবেচনা করেছেন, কারণ এত রচনা, এত কিছু সংগ্রহ করতে হয়েছে, তারপর হয়তো অনেক কিছু বাদও দিতে হয়েছে। তো আসলে বাছাই করার সময়, এই সংগ্রহে আনার সময় মূলত কোন দিকগুলো আসলে বিবেচনায় রেখেছিলেন? বাঙালির অর্থনৈতিক চিন্তা, সেখানে আমাদের প্রথম একটি নির্দেশনা ছিল যে আমরা কোনো বাঙালির ইংরেজিতে লেখা কোনো অর্থনীতি বিষয়টা আমরা অন্তর্ভুক্ত করব না বাংলায়। এবং এটাও যদি সমস্ত সংগ্রহ করা হয় তাহলে মনে হয় যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই যে বিশাল আয়তন, এটাও মনে জায়গা দিতে পারবে না নিঃসন্দেহে। সেই আদি থেকে আজ পর্যন্ত বাঙালির অর্থনৈতিক চিন্তা। তো সুতরাং বাছাই করার প্রশ্ন তো অবশ্যই আসে। তো বাছাই যদি করতে হয় তাহলে একটি কতগুলি দিক নির্দেশনা আমরা ভাগ করে নিয়েছি। আমরা কোন সময়টাকে ধরব এবং অর্থনীতির কোন কোন বিষয়গুলিকে আমরা তুলে ধরব বাঙালির লেখায়, এবং সেই দিক থেকে আমরা ভাগ করে নিয়েছি। যেমন বাঙালির কৃষি চিন্তা, বাঙালির শিল্প চিন্তা, বাঙালির ব্যবসা বাণিজ্য চিন্তা, বাঙালির আন্তর্জাতিক বাণিজ্য চিন্তা, এবং এর সাথে সমাজের বিভিন্ন স্তরে বা সামাজিক বিবর্তনের ধারায় যে অর্থনীতির বিষয়গুলো মূলত নিয়ন্ত্রণকারী হিসাবে যেগুলি আসছে, এর সাথে কিছু রাজনৈতিক চলক আমি বলবো, ভেরিয়েবল বলবো, এই সমস্ত কিছুই আমরা বাছাই করেছি। এবং বলতে পারেন যে গোটা বাঙালির অর্থনৈতিক চিন্তা যে ৮ ভলিউমটা বেরোচ্ছে, এই যে এক একটা লেখা আমরা মূলত প্রতীক হিসাবে আমরা তুলে ধরছি। এবং আরও আমি বলতে চাচ্ছি যে এই প্রকল্পটি একটি চলমানতার আছে। চলমানতা হচ্ছে সেই প্রাচীনকাল থেকে আধুনিক সময়টা পর্যন্ত, এমনকি আমি বলবো এই একবিংশ শতাব্দীতে যে বিশ্ব অর্থনীতির যে পরিবর্তনগুলি আসছে, যে মেরুকরণগুলি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির যে ক্রমবিবর্তন হচ্ছে, তার যে মেরুকরণ হচ্ছে, তারও আমরা কিন্তু উপস্থাপন এখানে করেছি। এবং আমি প্রায় আস্থার সাথেই বলবো যে আমাদের চিন্তায় অর্থনৈতিক বিষয়ক যে মনীষী আমাদের আছেন, যারা চিন্তা করছেন, আমরা প্রায় সবাইকেই এখানে স্থান দিয়েছি। আমাদের প্রত্যেকটি লেখাই ছিল, প্রতিটি সংগ্রহই ছিল প্রতিনিধিত্বকারী। আমি বলি একটা যে অর্থনীতি বিষয়টাই হচ্ছে এটি একটি ডাইনামিক সাবজেক্ট। এটা একটা গতিশীল বিষয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা পরিবর্তন হচ্ছে, চিন্তার পরিবর্তন হচ্ছে, ধারণাগুলির পরিবর্তন হচ্ছে। আমরা যে অগ্রাধিকারগুলি চিহ্নিত করেছি, সেই অগ্রাধিকারগুলি পরিবর্তন হচ্ছে। সুতরাং এই পরিবর্তনের ধারায় আমরা আগামীতে যখন অর্থনৈতিক চিন্তার এই ভলিউমগুলি যখন নতুন করে আবার সংস্করণ হবে, তখন আমরা সেগুলিকে আমরা সংযোজন বিয়োজন আমরা করব। এক কথায় বলতে পারি যে বাঙালির অর্থনৈতিক চিন্তা এই গোটা ভলিউমগুলি যদি আপনারা একটু দেখেন, তাহলে এটা একটা সমৃদ্ধ উদ্যোগ নিঃসন্দেহে। বর্তমানে যে বিশ্লেষণগুলো আছে বা বর্তমানে বিখ্যাত ব্যক্তিত্ব যেমন অমর্ত্য সেন, তারপরে রেহমান সোবহান, ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাদের চিন্তাধারাও এখানে এসেছে। সেগুলো বর্তমান যুগে আমরা বলতে পারি যে অনেকটাই প্রাসঙ্গিক। তো একদম প্রাচীন যেটা ছিল, যেমন প্রাচীন কৃষি, তারপরে মুঘল সাম্রাজ্যের কৃষি, তারপর ব্রিটিশ আমলের যে শাসনকালে যেমন অর্থনৈতিক বিন্যাস ছিল, সেইগুলো যে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে, সেগুলো বর্তমান যুগে অথবা ভবিষ্যতের জন্য কতখানি প্রাসঙ্গিক? দুইভাবে দেখছি। একটা হচ্ছে স্থূলভাবে দেখেছি। স্থূলভাবে হচ্ছে ওই যেমন একটু আগে বললাম, বাঙালির কৃষি সে আদিকাল থেকে শুরু করে আজ, বাঙালির শিল্প সে আদিকাল থেকে আজ, এবং বাঙালির মানুষ জগতে যে শিল্পায়নের যে পরিবর্তনটা এসেছে, সেইটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি।
এবং বাঙালির ব্যবসা বাণিজ্য। আবার একটু দার্শনিকভাবেও আমরা দেখছি যে আমরা অর্থনীতির সামন্ত অধ্যায়টা দেখলাম এবং সামন্ত থেকে আস্তে আস্তে যে শিল্পায়নের দিকে যাচ্ছে অর্থাৎ পুঁজিবাদী পথের দিকে যাচ্ছে, এই পুঁজিবাদী অর্থনীতির ধারাটাকেও আমরা এইভাবে তুলেছি এবং পুঁজিবাদী অর্থনীতি থেকে আবার কিভাবে আরও বেশি নাগরিক, আরও বেশি নগরায়ন ভিত্তিক যে অর্থনীতি, এইটা কিভাবে হয় এবং সেখানে যে প্রযুক্তি যে কিভাবে অর্থনীতির সাথে সংযোজিত হয়েছে, নতুন নতুন প্রযুক্তি কিভাবে অর্থনৈতিক ভাবনাকে প্রভাবিত করেছে, সমৃদ্ধ করেছে, সেটাও আমরা তুলে ধরেছি। এবং এইখানে এই চিন্তাটা কিভাবে ব্যাংকিং জগতে প্রয়োগ হয়েছে, এইটা কিভাবে শিল্প বিনিয়োগে প্রয়োগ হয়েছে, এইটা কিভাবে মানুষের সঞ্চয় প্রবৃত্তিকে কিভাবে সমৃদ্ধ করেছে, এগুলি আমরা আস্তে আস্তে তুলে ধরেছি এবং সেখানে আমরা ক্ষুদ্র ঋণের বিষয়গুলিও তুলে ধরেছি। মোট কথা হচ্ছে যে এই 8 ভলিউম বাঙালির অর্থনৈতিক চিন্তার একটা গতিপথ নির্দেশ করবে। মূলত কোন সাল পর্যন্ত লেখাগুলো আপনারা বাছাই করেছিলেন? আমরা পাঠকদের কাছে তুলে ধরতে চাই যে পাঠক, আপনি এই আমাদের ধারায় আমাদের অতীত থেকে শুরু করে আজকে পর্যন্ত এইগুলি আপনি পাবেন, সবার লেখা এখানে আছে। পাঠক বিবেচনা করবে, পাঠক তার প্রয়োজনে সংযোজন বিয়োজন করবে, সেটা পাঠকের ব্যাপার। পাঠক শুধু না, গবেষকও। এটা গবেষণার জন্য একটা উল্লেখযোগ্য একটা দরকারি বলবো আমি, তথ্য উপাত্তের দিক থেকে, বিবেচনার দিক থেকে। সুতরাং আমরা এখন একবিংশ শতাব্দীতে আজকে ইকোনমি, এই বিশ্বায়নের যুগের যে ইকোনমি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর আপনার বায়োলজিক্যাল টেকনোলজির যে প্রয়োগ এখন বিশ্বায়নের যুগে সমৃদ্ধ হয়েছে, এইটার জন্য আমাদের ভবিষ্যতে অপেক্ষা করতে হবে। আমি বিংশ শতাব্দীকে তুলে ধরেছি। তো বলছেন যে সংগ্রহ প্রক্রিয়াটা কিছুটা একটু আমাদের চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, তাহলে কি আরও একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে যাদের লেখা আমরা সংগ্রহ করেছি, তুলে ধরবো, তাদের মতামতের একটা ব্যাপার ছিল। স্যার এইসব দায়বদ্ধতার বিষয়গুলি নিয়ে সে অত্যন্ত পরিষ্কার, সুতরাং আমরা তাদের মতামতগুলি নিতে হয়েছে আমাদের। এটাও একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। এখান থেকে মনে হলো যে যাদের মতামত নিতে পেরেছেন, যে তাদের লেখাগুলো এই সংগ্রহে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছিলেন? তারা বিষয়টা দেখছেন এইভাবেই যে এটা একটা ভালো উদ্যোগ, কেননা উনি লিখেছেন, কলকাতায় পড়ে রয়েছে লেখাটা, তো সেইটা এখন এদেশের সমস্ত মানুষ জানবে, এটা কে না চায়। এই দিক থেকে সবাই, শুধু কলকাতা, ঢাকায়, আমরা বাংলাদেশে ঢাকার বাইরেও আমাদের যেতে হয়েছে, আমরা সবারই সহযোগিতা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। বৃহৎ একটা কর্মযজ্ঞের মধ্যে আপনার সবচেয়ে ভালো লাগার বা সবচেয়ে আনন্দের দিকগুলো কি কি? আমাদের বর্তমান সমাজে কত বড় সংগ্রাম এটা আমরা বুঝি, কিন্তু এই বাঙালির চিন্তা আব্দুল্লাহ আবু সাইদকে অমর করে রাখবে। অমর করে রাখবে এই কারণে যে এইটার উপর দাঁড়িয়ে পড়ে আরও সংস্করণ হবে, হ্যাঁ, আরও বিকশিত হবে, আরও নতুন নতুন অধ্যায়গুলি সংযোজিত হবে, জ্ঞানের বিকাশ ঘটবে, নতুন নতুন ধারার উন্মোচিত হবে। কিন্তু ভিত্তিটা উনি তৈরি করে দিয়ে গেলেন এবং ওনার সাথে সাথে আমরাও মানে এটা বিরাট কাজ করছি মনে হইলো আমার কাছে। এইটার জন্য একটা অদ্ভুত ধরনের তৃপ্তিবোধ আমাকে পেয়ে বসছে। বর্তমানে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো সরাসরি উপায়ে তাদের জন্য এটা প্রায়োগিক কিছু হতে পারে কিনা, বা সরাসরিভাবে তাদের জন্য কিছু করা যেতে পারে কিনা এটার সাহায্যে? সময়ের সাথে একের ওয়াটার টাইট ডিপার্টমেন্ট আমরা করতে পারিনি। গোটা উদ্যোগের 10 ভাগ হয়তো সময়ের সাথে এই বিষয়গুলি সাজানোর ক্ষেত্রে অগ্রাধিকারের প্রশ্নে কোনটাকে আগে দেওয়া উচিত ছিল, শতকরা 10 ভাগের একটু এদিক সেদিক হয়েছে, এটাকে আমরা মেনে নেব। এইটা সব উদ্যোগেই, সব বিশাল কর্মযজ্ঞেরই একটি এটা থাকবেই। আর অর্থনীতি সম্পর্কে একটি চমৎকার কথা আছে, যে বলছে যেখানে 6 জন অর্থনীতিবিদ থাকে সেখানে 7টা মত হয়। এটা হচ্ছে অর্থনীতির সাহিত্যের বৈশিষ্ট্যটা। এবং এইটা যদি বের হওয়ার পর যে বিতর্কের যদি ঢেউ ওঠে, এটা আরও সমৃদ্ধ করবে বিষয়টাকে। আপনি যেটুকু বললেন, আমাদেরকে অর্থনীতি চিন্তা নিয়ে যে ধারণাগুলো দিলেন, সেখান থেকে মনে হচ্ছে যে আসলেও এটা কতখানি যে উপকারী হবে এবং কতখানি প্রাসঙ্গিক এবং কতখানি এটা ভবিষ্যৎ প্রজন্মকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সমৃদ্ধ করবে, সেই বিষয়ে অনেকখানি ধারণা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমি যে আবেগ আপ্লুত, সুতরাং আবেগপ্রবণ মানুষের কাছে যৌক্তিক আলোচনা কমই থাকে। যে বেরোচ্ছে আমার অর্থনৈতিক চিন্তা, বেরোচ্ছে বাঙালির অর্থনৈতিক চিন্তা, বের হয়েছে, বাস আর কিছু।